সুন্দর পাথরের রাশি এখানে, আর বৃষ্টি কিন্তু মোটামুটি জোরেই পড়া শুরু হয়েছে। কি দারুণ ভিউ, আর রাস্তাটা দেখো। উফ, এই লড়াই আর কোনো একার লড়াই নয়, এই লড়াই সারা পশ্চিমবঙ্গের, সারা ভারতবর্ষের, এবং এই লড়াই আমরা চালিয়ে যাব। ওই দেখো ময়ূর। আর একটা এদিকে চলে গেল। ও মাই গড, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কে ডিজাই, আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও। শুভ সকাল, আর এখন বাজে হচ্ছে সকাল 5:50। 5টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল বাঙালির যা হয় সেরকম আমি লেট হয়ে ফেলেছি। তো চলো আজকে এখানে বেশি কথা বলে সময় নষ্ট না করে রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত সুপ্রভাত সবাইকে। আর আমি জানি না ভিডিওটা কখন আপনারা দেখছেন বা কখন আমি আপলোড করার সুযোগ পাবো, কিন্তু আজকে হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা দিবস, অর্থাৎ 15ই আগস্ট। আমরা এই মুহূর্তে চলে এসেছি পেট্রোল পাম্পে। চলো এখান থেকে ফুয়েলিং করিয়ে নিই, দেন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো 580 টাকার তেল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মোটামুটি কাঁটা ফুল হয়ে গেছে। তো বন্ধুরা, এই মুহূর্তে নবনীল এসে গেছে, জয়েন করেছে, সামনে আমাদের যাচ্ছে, আর আমরা 360 মাউন্ট করে নিয়েছি। ফুল সেট আপ ইজ অন নাও, অ্যান্ড আমরা আমাদের যাত্রা একদম 100% শুরু করে দিয়েছি। একজন নিনজা কিনে পিঠে যেভাবে ভারতের পতাকা লাগিয়ে যাচ্ছে, সেটা দেখে কিন্তু দুঃখ হয়। এভাবে স্বাধীনতা পাওয়ার পর ভারতবর্ষের পতাকা এইভাবে কোনো গাড়িতে কি লাগিয়ে রাখা যায়? এইভাবে কি মানে ভারতবর্ষের ফ্ল্যাগ লাগিয়ে গাড়ি চালানো যায়? এটা কি আইনি? দেখুন, যে যেভাবে পেরেছে স্বাধীনতার, যে যেভাবে পেরেছে ফ্ল্যাগ লাগিয়েছে। তো বন্ধুরা, আমরা উঠে পড়েছি হচ্ছে NH-12 এর দিকে, এবং আমি জানি না কেন পেছনে যখনই আমি গাড়িটার ভার নিই বা কোনো জিনিসপত্র লোড করি, দেখো ওবলিং হচ্ছে। এই ওবলিংটা কিন্তু হয়, কিন্তু পেছনের চাকাটা পাল্টানোর পর, মানে পেছনের টায়ারটা অবভিয়াসলি পাল্টানোর পর ওবলিং ইস্যুটা অনেকটা কমেছে, কিন্তু তবুও এখনো আছে। হয়তো সামনের চাকাটা যে টায়ারটা সেটা অনেকটা ক্ষয়ে গেছে, সেই জন্য ওবলিং ইস্যুটা এখনো আছে। আর যেটা তোমরা বলছিলাম, এখানে দেখতে পাচ্ছি হাওড়ায় প্রচুর মানুষ কিন্তু ছাদে ঘুড়ি টুড়ি ওড়াচ্ছে, দেখে ভালো লাগছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হাজরাপাড়া বলে একটা জায়গায়, যেটা ডানকুনি থেকে একটু আগে, আর বিভৎস রাস্তায় জ্যাম, মানে সে জ্যাম মানে বলার মতো না। ক্রস করছি কোতলপুর থানার, এখান দিয়ে প্রচুর স্কুলের ছাত্রছাত্রীরা স্বাধীনতা দিবসের প্যারেড করতে করতে এগিয়ে যাচ্ছে। এই একটু আগেই দেখে এলাম নেতাজির একটি মূর্তি আছে, তার পাদদেশেই হয়তো তাদের মাল্যদান অনুষ্ঠান আছে। বাচ্চারা খুব উত্তেজিত, চ্যানেলের নাম কি জিজ্ঞাসা করছে। তো বাচ্চারা কিন্তু এখন খুব বেশি ক্যামেরা ফ্রিক, মানে ক্যামেরা দেখলেই ওরা বুঝতে পারে যে কি হচ্ছে না হচ্ছে। বস, এই দিক দিয়ে যাওয়ার একটাই সমস্যা, আর এই সমস্যা হচ্ছে যে প্রচুর মেন রোডের থেকেও বেশি ভেতরে ভেতরে জায়গা দিয়ে যেতে হয়, এবং যার জন্য কিন্তু প্রচুর সময় চলে যায়। তো বন্ধুরা, আমরা এসে গেছি জয়পুর ফরেস্টের কাছে,
আর জাস্ট জয়পুর ফরেস্ট ঢুকছি, বনলতা হোটেল আমার ঠিক বাঁদিকে। আর প্রচুর প্রচুর মানুষ, প্রচুর মানুষ। জয়পুর ফরেস্টের আসল যে মজাটা সেটা কতটা নিতে পারবো জানি না, কিন্তু প্রচুর মানুষ, জয়পুর ফরেস্টের প্রচুর মানুষ। কিন্তু তোমরা এনজয় করতে থাকো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য জয়পুর ফরেস্টের মাঝখানেই। আর জয়পুর ফরেস্টের এমন একটা জায়গা দাঁড়িয়েছি যেখানে কিন্তু ছাপড়ি নেই, অন্য লোকজনও নেই, বেশ ফাঁকা ফাঁকা জায়গা। একটু ছবি টবি তুললাম, জল খেলাম। আর ঠিক মাথার ওপরে দেখতে পাচ্ছেন জয়পুর ফরেস্টের গাছ, আর সামনেও জয়পুর ফরেস্ট। অসাধারণ একটা জায়গা। আমরা এই মুহূর্তে যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি, খালি দুদিকের সৌন্দর্যটা দেখো। তোমরা যখন আসো এই সমস্ত জায়গায়, সেটা থাকে শীতকাল, সেই সময় হয়তো একটা সৌন্দর্য থাকে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই সময় বর্ষাকালে জাস্ট রাস্তার দুদিকটা দেখো, এতটাই সবুজ হয়ে আছে যে বলার ভাষা নেই। আমরা এই মুহূর্তে পার করছি কাটাবাড়ি। এই জায়গাটার নাম কাটাবাড়ি। এখান থেকে গড়বেতা মাত্র 25 কি 23 কিলোমিটার হবে। বাঁকুড়াও এরকমই, খুব একটা বেশি কিলোমিটার নয়। তো আমরা এখন এসে দাঁড়িয়েছি একটা জঙ্গলের মাঝখানে। শুধুমাত্র পাখির আওয়াজ ছাড়া আর কিচ্ছু আওয়াজ পাওয়া যাচ্ছে না, পুরো পিন ড্রপ সাইলেন্স। দেখাচ্ছি তোমাদের জায়গাটা, ঠিক আছে? মাঝে মাঝে যে দু একটা গাড়ি আসছে তার আওয়াজ, বাকি পাখির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। অসাধারণ জায়গা, অসাধারণ। দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে, একটা বোর্ড দেখতে পেলাম যেতে যেতে, অরণ্য আমাদের প্রেরণা, সবুজ আমাদের চেতনা। তো বুঝতেই পারছেন কথাটার মানেটা কি। আমি আর বেশি বিশদে এটাকে যাচ্ছি না, বাট এই যে জিনিসটা, এই যে কথাটা, অরণ্য আমাদের প্রেরণা, সবুজ আমাদের চেতনা, এটাকে কিন্তু বজায় রাখতে হবে। কথাটা দেখে খুব ভালো লাগলো, তাই জন্য মাঝপথে দাঁড়িয়ে গেলাম। আমাদের প্রথম হল্ট কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওটা কি ফরেস্ট? আমরা একটু দাঁড়িয়ে আছি কংসাবতী নদীর ব্রিজের ওপর। বর্ষাকাল, দেখতেই পাচ্ছ প্রচুর জল এখন কংসাবতী নদীতে, জল একদম ভরে গেছে। এই কংসাবতী নদী বেরোচ্ছি আমরা। সো এই মুহূর্তে আমরা যেটা রাস্তা যেতে যেতে দেখলাম, যে ঝর্ণা কোচা বলে একটা জলপ্রপাত আছে, সেটা কিন্তু আমাদের এই রাস্তার মাঝখানেই পড়বে, ঠিক আছে? তো এই ঝর্ণা কোচা জলপ্রপাতটা ওই 4 কিলোমিটার মতো যেতে হবে, আর 4 কিলোমিটার মতো আসতে হবে। তো বেশি ডিস্টেন্স যেহেতু নয়, তাই জন্য আমরা ডিসাইড করলাম যে চলো একবার ঝর্ণা কোচা জলপ্রপাতটা দেখেই যাওয়া যাক।
ঝর্ণাকোচা জলপ্রপাত তো দেখবো, কি দেখতে পাবো কি না বা কি হবে জানি না, বাট আমার সামনে এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সেটা কিসের দৃশ্য আমি জানি না, বাট অসাধারণ লাগছে। তোমরা জাস্ট দেখো, এটা অযোধ্যা হিল কিনা আমি জানি না, বাট অসাধারণ সুন্দর। ব্যাস অফরোড শুরু হয়ে গেছে। এটার জন্যই তো অপেক্ষা করছিলাম, কখন আসবে অফরোড। একটু দাঁড়িয়ে পড়লাম, চলো 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 চলো। আমরা হয়তো পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এদিক ওদিক অনেক খুঁজেও আমরা কিন্তু কোনো ঝর্ণার দেখা সেদিন পেলাম না, শুধু একটা সরুর সুতোর মতো জলের রেখা দেখতে পেয়েছিলাম। আমাদের ডেস্টিনেশন যা মনে হচ্ছে 30 কি 28 কিলোমিটার মতো হবে, কিন্তু যেটা এই মুহূর্তে খুবই দরকার সেটা হচ্ছে খাবার। কারণ এখন বেজে গেছে প্রায় 2:15, আর আমরা অলরেডি 260 কিলোমিটার রাইড করে ফেলেছি। তাই জন্য কিন্তু খাবারটা খাওয়ার এই মুহূর্তে খুব দরকার, কারণ এরপরে কিন্তু আর খাবার খাওয়া যাবে না। আর বুঝতেই পারছো, না খেলে কিন্তু কাজ করাটা খুব মুশকিল হয়ে যাবে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমরা ভেতর দিকে আসছি আসছি আসছি, কিন্তু কিচ্ছু খুঁজে পাচ্ছি না, কিচ্ছু নেই। চলো দেখা যাক আরেকটু গিয়ে পাই কিনা সেখানে। অবশেষে খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নামতে পারবো না। দেখি দেখি, হ্যাঁ হয়ে যাবে, চলো চলো। কি হবে গো এখন? ভাত টাত হবে? ঠিক আছে, মোটামুটি খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট। আর দুঃখের বিষয় যে আজকে কোনো খাওয়া দাওয়ার ভিডিওই বানাতে পারছি না, কারণ সকালবেলা যেখানে খেতে ঢুকেছিলাম সেখানে আমার বসারই জায়গা ছিল না, তো ভিডিও বানানো একটা ইম্পসিবল ব্যাপার। নবনীল ওর কোন জিপিএস আমি জানি না, সেই জিপিএস পুরুলিয়ার মাঝখানে লোকের বাড়ির উঠোন দিয়ে এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে। মানে একটাও মার বাইরে পড়বে না এদিক থেকে ওদিক হলে। এই মুহূর্তে জাস্ট সামনের ভিউটা দেখো, এখান থেকে হয়তো তোমরা রাস্তা দেখতে পাচ্ছ, সবাই হাত নাড়াচ্ছে, বাচ্চারা রাস্তায় দেখলে হাত নাড়াচ্ছে। তো তোমরা জাস্ট এখান থেকে ভিউটা দেখো। এখন বাজে হচ্ছে ওই 3:40, মেঘলা আকাশ, আর ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। ওফ, এদিকে ওদিকে ক্ষেত, আর ওই দূরে কি দারুণ ভিউ, আর রাস্তাটা দেখো। উফ, উহ! পুরো মেঘে ঢাকা পুরো। দেখতে পাচ্ছ গোরগাবুরু ইকোস্টে, আর গোরগাবুরু যে হিল টপ বা হিল, সেটাও কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে। বৃষ্টি মনে হচ্ছে ঠিক একটু আগেই হয়তো পুরো ভিজিয়ে দিয়েছে গোরগাবুরু যাওয়ার এই রাস্তাটাকে, এবং নিশ্চয়ই গোরগাবুরুকেও। তো এত দূর থেকে যে পাহাড়টা দেখছিলাম সেটাই মনে হচ্ছে গোরগাবুরু। চলো সামনে যাই, গিয়ে দেখছি। আর টিপ 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 বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্যাগের মধ্যে রেনকোট আছে, একটু বেশি জোরে হলে অবশ্যই রেনকোটটা পরবো, আর ক্যামেরা ট্যামেরা সমস্ত কিছুই ব্যাগে ঢুকে ফেলতে হবে যদি বৃষ্টি হয়। আর অসাধারণ, মানে এত সুন্দর,
যে এই আমাদের আজকের রাইডের একদম শেষ মুহূর্তে এসে যে প্রকৃতি মা আমাদেরকে এত সুন্দর একটা দৃশ্য উপহার দেবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। জাস্ট তোমরা দেখো কি সুন্দর লাগছে, বৃষ্টি হয়েছে, গাছের উপর থেকে পাতা থেকে কিন্তু টপ টপ করে বড় বড় ফোঁটা জল আমাদের গায়ের ওপর পড়ছে। আর আমরা এরকম অবস্থায় জঙ্গলের ঠিক মাঝখান দিয়ে যাচ্ছি পাহাড়টার উদ্দেশ্যে। আমার দুটো ক্যামেরাতেই হয়তো লো লাইটের জন্য অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে এটা যদি আপনারা নিজের চোখে এসে এই রাস্তাটাকে না দেখেন বর্ষাকালে, আপনারা জাস্ট একটা বড় কিছু মিস করে যাবেন, বড় কিছু। দেখুন কি স্পিডে জল যাচ্ছে, কি স্পিডে জল যাচ্ছে। আর এখানেও জল, আমি পাটা তুলে নিই। ও কারা যাবে অনেকটা, খালি জলটার পিক আপটা দেখো খালি, সেটাই বলছি। বৃষ্টি হচ্ছে তো, হ্যাঁ কোথাও এখন ভেঙে ভেঙে সব ক্লাউডবার্স্ট যদি হয় এখানে আসবে, কিন্তু এই ফ্ল্যাশ আসবে। এই 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 মেঘটা পাহাড়ের কোলে দেখার জন্য লোকে কত কত টাকা খরচ করে কোথায় কোথায় যায়। হ্যাঁ। जल में गुरु कड़ा মাঝে মাঝে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা Insta360 বা ওয়ান আর এস কোনোটাই ব্যবহার করতে পারছি না, কিন্তু মাঝে মাঝে ফোন বার করে ভিডিও বানিয়ে নিচ্ছি। তোমাদের কিছু তো দেখাতে তো হবে। তো এই মুহূর্তে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাবো, চলো। পাহাড়ের গা দিয়ে কেমন মেঘ ভেসে যাচ্ছে, এই দেখো। পুরুলিয়ার বর্ষায় যে এরকম দৃশ্য অন্য কেউ কি দেখেছো? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ময়ূর ভাই, ভাগ্যিস ক্যামেরাটা অন ছিল। ওই দেখো ময়ূর। আর একটা এদিকে চলে গেল। ওহ মাই গড, দিস ইজ লাইফ। আমি এই লাইফটাই চাই, আর কিচ্ছু চাই না। এই মুহূর্তে আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেখান থেকে, বা এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে আছি সেখান থেকে অযোধ্যা পাহাড় আর মাত্র 14 কিলোমিটার, কি আরও কমই হবে। তো আশা করছি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব খুব তাড়াতাড়ি, হয়তো আর 10 কি 15 মিনিট লাগবে। চাপ নেই আমার গাড়ি নিয়ে এইসব বিষয়ে, সব ওয়াটার পাস হিল একদম মানে একদম পুরো কেটে উড়িয়ে দেবে। ভাই আমি এই ভিউটা আমি মানে জাস্ট আমি জাস্ট ছিটকে গেছি এই ভিউটা দেখে। এবং আমার তো মনে হচ্ছে আমাদের যে হোটেল সেখান থেকে ভিউটা দেখা যাবে। এটা হচ্ছে আমাদের হোটেল। হালকা হালকা বৃষ্টি পড়ছে, রেনকোট পরে আমি বেরিয়ে এসেছি। আর একদম সামনেই মানে আমাদের হোটেলের সামনেই অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে পুরো চোখের সামনে। আর এই বিকেলের সময়টা যেখানে বৃষ্টি পড়ছে, অযোধ্যা পাহাড় কিন্তু একটা আলাদা সৌন্দর্য, তার উপরে মেঘ, একটা অন্যরকম লাগছে। আমি বারবার বলছি শীতের অযোধ্যা পাহাড় হয়তো একটা আলাদা, আমি সেটা দেখিনি, আমি তাই বলতে পারবো না। কিন্তু এখন যে অযোধ্যা পাহাড় এই বর্ষায়
সেটা কিন্তু একটা আলাদা সৌন্দর্য। এবং এখানকার মানুষের ভাষায় এখানে কিন্তু কয়েকদিন ধরে দমে বৃষ্টি হচ্ছে, দমে, ঠিক আছে। আজকে আর সেরমভাবে কোনো ভিডিও বানাচ্ছি না, এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। কালকের মানে পরের যে ব্লগটা পার্ট 2 অফ পুরুলিয়া আসবে, সেখানে আমি এখানে এই হোটেলটার যে রুমে আমরা আছি এবং বাকি সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই।